মিয়ানমারের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বিতর্কিত এবং ক্ষমতা কেন্দ্রিক ব্যক্তিদের একজন মিন অং হ্লাইং 2021 সালের 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তিনি শুধু একটি নির্বাচিত সরকারকে উৎখাতই করেননি, বরং মিয়ানমারের গণতান্ত্রিক যাত্রাকে কার্যত থামিয়ে দেন। 5 বছর পর সেই একই ক্ষমতার কাঠামোকে বেসামরিক রূপ দিতে প্রেসিডেন্ট পদে বসা বিশ্লেষকদের কাছে এটি এক ধরনের কৌশলগত রূপান্তর, যার লক্ষ্য মূলত আন্তর্জাতিক চাপ কমানো এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ধরে রাখা। অভ্যুত্থানের পরপরই দেশ জুড়ে যে পরিস্থিতি সৃষ্টি হয় তা দ্রুতই পূর্ণমাত্রার গৃহযুদ্ধে রূপ নেয়। সেনাবাহিনীর বিরুদ্ধে শুধু ঐতিহ্যগত জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোই নয়, বরং নতুনভাবে গড়ে ওঠা পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ এর মতো সংগঠনগুলো লড়াইয়ে নামে। শহর থেকে গ্রাম সবখানেই সংঘাত ছড়িয়ে পড়ে, হাজার হাজার মানুষ নিহত হয়, লক্ষাধিক মানুষ সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়। বিশেষ করে বাংলাদেশে আশ্রয় নেয় বিপুল সংখ্যক রোহিঙ্গা ও অন্যান্য বাস্তুচ্যুত জনগোষ্ঠী। দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে, বহু এলাকায় সরকার কার্যত অদৃশ্য হয়ে যায়। মিন অং হ্লাইংয়ের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার বিশ্লেষণ করলে দেখা যায় তিনি কখনোই প্রচলিত অর্থে ক্যারিশমাটিক নেতা ছিলেন না। 1972-74 সালে ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ে আইন পড়ার সময়ও তিনি রাজনীতি বা ছাত্র আন্দোলনে সম্পূর্ণ অনাগ্রাহী ছিলেন। সেই সময় মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র দলের প্রবল আন্দোলন চললেও তিনি দূরত্ব বজায় রাখেন, বরং তার লক্ষ্য ছিল সামরিক ক্যারিয়ার করা। 3 বার চেষ্টা করে 1974 সালে ডিফেন্স সার্ভিসেস একাডেমিতে ভর্তি হওয়া তার সেই দৃঢ়তারই প্রমাণ। সেনাবাহিনীতে তার উত্থান ছিল ধীর কিন্তু স্থির। সহপাঠীদের মতে তিনি কখনোই ব্যতিক্রমী প্রতিভা নিয়ে পরিচিত ছিলেন না, বরং নিয়ম মেনে চলা, ঊর্ধ্বতনদের প্রতি আনুগত্য ও ধৈর্যের মাধ্যমে তিনি এগিয়ে যান। 2011 সালে যখন মিয়ানমার সামরিক শাসন থেকে আংশিক গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে, ঠিক তখনই তিনি সেনাপ্রধানের দায়িত্ব পান। এই সময়টি ছিল তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। 2016 সালে অং সান সু কির নেতৃত্বে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ক্ষমতায় এলে এক অদ্ভুত দ্বৈত ক্ষমতা কাঠামো তৈরি হয়। একদিকে বেসামরিক সরকার, অন্যদিকে শক্তিশালী সেনাবাহিনী। এই সময় থেকে মিন অং হ্লাইং নিজের অবস্থানকে শুধু সামরিক প্রধান নয়, বরং সম্ভাব্য রাজনৈতিক নেতা রূপে প্রতিষ্ঠা করতে শুরু করেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হন, বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে সাক্ষাৎ করেন, জাতীয়তাবাদী বক্তব্য দেন, সব মিলিয়ে জনসমর্থন তৈরির চেষ্টা চালান। কিন্তু 2017 সালে রোহিঙ্গা সংকট তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের ফলে 7 লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। জাতিসংঘ এই অভিযানে গণহত্যার অভিপ্রায় থাকার অভিযোগ তোলে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং আন্তর্জাতিক অপরাধ আদালত সহ বিভিন্ন ফোরামে তার বিরুদ্ধে মামলা চলতে থাকে। এর ফলে তিনি আন্তর্জাতিকভাবে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েন। এরপরও তিনি দেশের অভ্যন্তরে নিজের ক্ষমতা সুসংহত করতে থাকেন। মিয়ানমারের সংবিধানে সেনাবাহিনীর জন্য পার্লামেন্টে 25% আসন সংরক্ষিত, যা কার্যত যে কোনো সাংবিধানিক পরিবর্তন ঠেকানোর ক্ষমতা দেয়। মিন অং হ্লাইং কখনোই এই কাঠামো পরিবর্তনের ইঙ্গিত দেয়নি, বরং তিনি এটিকেই নিজের ক্ষমতার নিরাপত্তা বলয় হিসেবে ব্যবহার করেন। 2021 সালের নির্বাচনে এনএলডি আবার জয়ের পর তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সামরিক অভ্যুত্থান ঘটান। 2021 সালে মিয়ানমার সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে সরিয়ে নিজেই ক্ষমতা গ্রহণ করেন। এই সিদ্ধান্তই দেশকে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। তার শাসনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পরিবারের ব্যবসায়িক বিস্তার। তার ছেলে অং পায়সোনে এবং মেয়ে খিন থিরি থেত সোম দুজনই বিশ্ববিদ্যালয়ে বড় বড় ব্যবসার সঙ্গে জড়িত। নির্মাণ, হোটেল, টেলিকম, বিনোদন, প্রায় সব খাতে তাদের কোম্পানির উপস্থিতি রয়েছে। সরকারি টেন্ডার থেকে শুরু করে সামরিক সরঞ্জাম সরবরাহ বিভিন্ন খাতে তারা একচেটিয়া সুবিধা পায় বলে অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে তারা একাধিক ছোট কোম্পানি তৈরি করে ব্যবসা চালিয়ে যাচ্ছে, যা এক ধরনের কর্পোরেট নেটওয়ার্ক হিসেবে কাজ করছে। অভ্যুত্থানের পর যুক্তরাষ্ট্র তাদের একাধিক কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে, কিন্তু তাতেও তাদের ব্যবসা থেমে থাকেনি, বরং আরো জটিল কাঠামোর মাধ্যমে তারা অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সমালোচকদের মতে মিয়ানমারের অর্থনীতি এখন অনেকটাই সামরিক বাহিনী ও শাসক পরিবারের নিয়ন্ত্রণে। অন্যদিকে সামরিকভাবে মিন অং হ্লাইংয়ের অবস্থান আগের মতো শক্তিশালী নয়। অপারেশন 1027 এর মতো বড় আকারের বিদ্রোহী অভিযানে সেনাবাহিনী একের পর এক ঘাঁটি হারাচ্ছে। আরাকান আর্মি, তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির সমন্বয়ে গঠিত জোট জান্তা বাহিনীর উপর বড় চাপ সৃষ্টি করেছে। বিশেষ করে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়েছে, যা বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ইস্যু। অর্থনৈতিক সংকটও দিন দিন গভীর হচ্ছে। আন্তর্জাতিক বিনিয়োগ
বিনিয়োগ কমে গেছে, উৎপাদন ব্যাহত হচ্ছে, মুদ্রাস্ফীতি বেড়েছে। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী মিয়ানমারের অর্থনীতি বড় ধরনের সংকোচের মুখে পড়েছে। কর্মসংস্থানের অভাব ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। এই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট হওয়া মিং অং হ্লাইংয়ের জন্য যেমন সুযোগ তেমনি ঝুঁকিও। সংবিধান অনুযায়ী তাকে সামরিক বাহিনীর নেতৃত্ব ছাড়তে হতে পারে, যা তার ক্ষমতার মূল ভিত্তিকে দুর্বল করতে পারে। এই জন্য তিনি অনুগত জেনারেলদের গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছেন এবং একটি শক্তিশালী সামরিক কাউন্সিল গঠন করছেন, যার মাধ্যমে পরোক্ষভাবে সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন। সবশেষে বলা যায়, মিয়ানমারের বর্তমান রাজনৈতিক বাস্তবতা মূলত একটি ছদ্মবেশী সামরিক শাসন। বাহ্যিকভাবে বেসামরিক সরকার থাকলেও বাস্তবে ক্ষমতা এখনও সেনাবাহিনীর হাতেই কেন্দ্রীভূত। মিং অং হ্লাইংয়ের নেতৃত্বে দেশটি একদিকে যেমন গৃহযুদ্ধ, অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখে পড়েছে, অন্যদিকে অভ্যন্তরীণভাবে ক্ষমতা ধরে রাখার জন্য একটি জটিল ও শক্তিশালী কাঠামো তৈরি করা হয়েছে, যা ভবিষ্যতে মিয়ানমারের স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।